বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরমান হোসেন, প্রভাষক রসায়ন, রংপুর সিটি কলেজ, রংপুর। তো তোমাদেরকে আমি রসায়ন প্রথম পত্র 2 নম্বর অধ্যায় এটি নিয়ে আলোচনা করছি। বিগত 4টি ক্লাসে এই যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেই অনুযায়ী বাসায় তোমরা নিজেদেরকে তৈরি করেছো। আজকে তোমাদের যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, বোর্ডে আমি লিখেছি প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, গতিশীল বস্তুকণার ধর্ম ও তরঙ্গ ধর্মের সম্পর্ক, ডি ব্রগলি সমীকরণ, তারপর হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই আমি যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হলো প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। বিজ্ঞানী প্লাঙ্ক উনি কি করেন, প্রস্তাব করেন যে কোনো কিছু থেকে যে নির্গত শক্তি, মনে করো এটি একটি নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের যে বিভিন্ন শক্তি স্তরগুলো রয়েছে, এই শক্তি স্তরের শক্তিগুলো কোয়ান্টাইজড, অর্থাৎ এগুলো গুচ্ছ আকারে বা প্যাকেট আকারে নির্গত হয়। এই শক্তির যে গুচ্ছ বা শক্তির যে প্যাকেট, এগুলোকে বলা হয় কোয়ান্টা। এই কোয়ান্টা থেকে এসেছে ফোটন। এখন এটি হলো 1 নম্বর শক্তি স্তর, n = 1, এটি হলো n = 2, এটি হলো n = 3। এই যে বিভিন্ন শক্তি স্তরগুলো রয়েছে, এই শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো ঘূর্ণনশীল অবস্থায় থাকবে, এই ঘূর্ণনরত ইলেকট্রনের শক্তি এটাও কোয়ান্টায়িত হবে। আবার এই যে শক্তি স্তরগুলো রয়েছে, এই শক্তি স্তরগুলোর শক্তিও কোয়ান্টায়িত। তো এই যে বিভিন্ন ধরনের যে শক্তি স্তর রয়েছে, এই শক্তির যে এককগুলো, যে মিনিমাম শক্তি কতটুকু হবে, এই মিনিমাম শক্তিটা আমরা এটাকে বলবো E = h নিউ। এখানে দেখো E হলো শক্তি, কোন একটা নির্দিষ্ট শক্তি স্তরের শক্তি, = h নিউ। এই h হলো প্লাঙ্কের ধ্রুবক, আর নিউ হলো কম্পাঙ্ক, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট শক্তি স্তরে যে ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রনের কম্পাঙ্ক কত হবে তা এই নিউ দ্বারা আমরা বুঝতে পারব। এখন এই যে বিভিন্ন শক্তি স্তরে যে শক্তি কোয়ান্টাইজড বা গুচ্ছ বা প্যাকেট আকারে থাকে, সেটিকে আমি যদি আমার মতো করে ব্যাখ্যা করতে চাই, তাহলে বলতে হবে যে 1 নম্বর শক্তি স্তরে যে ইলেকট্রনটি রয়েছে, ধরে নিলাম 1 নম্বর শক্তি স্তরের যে শক্তি সেটা হলো 5 একক। তাহলে 2 নম্বর শক্তি স্তরের যে ইয়ারা হবে সেটা 5 এর গুণিতক। তো 5 এর গুণিতক হতে পারে 10। তৃতীয় যে শক্তি স্তর রয়েছে, তৃতীয় শক্তি স্তরের শক্তিটাও হবে গুণিতক, অর্থাৎ 15। তো এইভাবে বিভিন্ন শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো একটা গুণিতক শক্তির আকারে থাকবে, অর্থাৎ শক্তির একটা প্যাকেট বা গুচ্ছ আকারে থাকবে। তো এর আগে যে বিভিন্ন শক্তি স্তরের শক্তি সমীকরণ, ব্যাসার্ধের সমীকরণ, ভরবেগের সমীকরণ, এগুলো নিয়ে আলোচনা করেছি। এগুলোতে তোমরা অবশ্যই বইয়ে দেখেছো যে কোনো একটা নির্দিষ্ট শক্তি স্তর থেকে অন্য একটি শক্তি স্তর কত দূরত্বে অবস্থিত, তা প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর এর একটি গুণিতক মান থাকে। তোমরা অবশ্যই এটা বইয়ে খেয়াল করেছো যে গুণিতক মানগুলো কিভাবে রয়েছে। তোমরা খেয়াল করো যে ব্যাসার্ধের যে সমীকরণটি এর আগের ক্লাসগুলোতে আমি নির্ণয় করেছিলাম, সেই ক্লাসগুলিতে ছিল যে এখানে যে মানগুলো ছিল n² বাদে, যেগুলো ছিল n² বাদে যে সমীকরণটি ছিল সেটি হলো n² h² 4π² mz²। তো ওই সমীকরণ থেকে শুধু nটাকে আলাদা করে বাকি যে রাশিগুলো ছিল সেগুলোকে যদি ক্যালকুলেশন করা হয়, হিসাব নিকাশ করা হয়, তাহলে এরকম একটি
মান আসবে 0.5301 অ্যাংস্ট্রম। এটি n-তম কক্ষপথের জন্য সমীকরণ। এখন এই সমীকরণটিকে যদি আমরা 1 নম্বর কক্ষপথে দেখাতে চাই, তাহলে 1 নম্বর কক্ষপথের জন্য R1 ইকুয়াল হবে 1 এর উপর স্কয়ার ইন্টু এটা পূর্বের মানটিই থাকবে। তারপরে দেখো 2 নম্বর কক্ষপথে যদি ব্যাসার্ধের মান দেখাতে চাই, তাহলে দেখো এই যে মানটি রয়েছে এই মানটি হবে কি যে 2 এর উপর স্কয়ার পূর্বের মানটি থাকবে। 3 নম্বর কক্ষপথে দেখো এই মানটি ব্যবহার হচ্ছে। তো এইটা থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বিভিন্ন শক্তি স্তরের যে দূরত্ব, এই দূরত্বের মানটাও কি একটা নির্দিষ্ট গুণিতক আকারে থাকে। এখানে দেখো এখানে রয়েছে 1, এখানে রয়েছে 4, এখানে রয়েছে 9, কিন্তু মানটি পূর্বেরই থেকে গেছে। তাহলে প্রথমটা থেকে পরেরটা 4 গুণ, আর পরেরটা হলো প্রথমটা থেকে 9 গুণ, এভাবে মানটি বৃদ্ধি পেয়েছে। আশা করি তোমরা এই জিনিসটি বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব যে গতিশীল বস্তুকণার ধর্ম ও তরঙ্গদৈর্ঘ্যের ধর্মের মধ্যে সম্পর্ক, ডি ব্রগলির সমীকরণ। তোমরা জানো যে বোর পরমাণু মডেল যেটি ছিল, বোর পরমাণু মডেল এটার সীমাবদ্ধতার মধ্যে এটি একটি যে ইলেকট্রনগুলো কণাধর্মী না তরঙ্গধর্মী, অর্থাৎ ইলেকট্রনের প্রকৃত ধর্ম কি এটি নিয়ে নিলস বোর কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তাই ডি ব্রগলি এটি নিয়ে তার কিছু প্রস্তাবনা তুলে ধরেন, যেটি ডি ব্রগলির সমীকরণ আকারে উনি দেখিয়েছেন। তো বিজ্ঞানী ডি ব্রগলি উনি কি করলেন যে প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব রয়েছে, প্লাঙ্কের তত্ত্ব E ইকুয়াল এইচ নিউ, এটিকে 1 নম্বর দিলাম। আবার আইনস্টাইনের একটি সমীকরণ রয়েছে, আইনস্টাইনের তত্ত্ব মতে যে থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইনের তত্ত্ব E ইকুয়াল mc স্কয়ার, এটি হলো থিওরি অফ রিলেটিভিটি, যে কোনো কিছুর শক্তি এটির সাহায্যে ব্যাখ্যা করা যায়। তাহলে E ইকুয়াল এইচ নিউ, যে প্লাঙ্কের যে তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব এইটা, এবং E ইকুয়াল mc স্কয়ার, বিজ্ঞানী আইনস্টাইন ইনি কি করেছেন যে প্লাঙ্কের এই তত্ত্বটাকে, এই সমীকরণটাকে উনি সমর্থন দিয়েছেন, যে বলেছেন যে E ইকুয়াল mc স্কয়ার ওনার যে সমীকরণটি রয়েছে, এই সমীকরণটির সাথে এনার E ইকুয়াল এইচ নিউ যে কোয়ান্টা বা ফোটন, এটারও মিল রয়েছে। তাহলে এটাও শক্তির সমীকরণ, এটাও শক্তির সমীকরণ। এই দুটি সমীকরণকে যদি আমি একত্রে ইউজ করি, তাহলে আমি লিখতে পারি mc স্কয়ার ইকুয়াল এইচ নিউ। এইচ নিউকে আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা। তাহলে দেখো এই ক্ষেত্রে এ পাশে mc স্কয়ার ইকুয়াল এইচ সি বাই ল্যামডা। তো এখান থেকে সি যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে এ পাশে থাকছে হলো mc ইকুয়াল ল্যামডা এইচ বাই ল্যামডা। তো এই ক্ষেত্রে আমি যদি শুধু সিটাকে রাখি, তাহলে সমীকরণটি হবে এইচ বাই এম ল্যামডা। আবার এই সমীকরণটাকে যদি আমি এভাবে লিখি, তোমরা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে যে এখানে যে সি রয়েছে, সিকে আমি বেগ আকারেও লিখতে পারি। তাহলে ভি ইকুয়াল এইচ বাই এম ল্যামডা। তো তোমরা এই সমীকরণটি থেকে খেয়াল করো যে এই ক্ষেত্রে ভি অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট শক্তি স্তরে যে ইলেকট্রনের বেগ ইকুয়াল এইচ বাই এম ল্যামডা। আবার এটাকে এভাবে আমরা লিখতে পারি যে ল্যামডা ইকুয়াল এইচ বাই এম ভি। তাহলে তোমরা খেয়াল করো এই সমীকরণটির মধ্যে যে ল্যামডা রয়েছে, এই ল্যামডা দ্বারা আমরা কি বুঝি, বিভিন্ন ধরনের যে তরঙ্গ আছে এই তরঙ্গের বৈশিষ্ট্য বুঝি। অর্থাৎ ল্যামডাকে
আমরা তরঙ্গ দৈর্ঘ্য হিসাবে চিনে থাকি। তাহলে এক্ষেত্রে দেখো, যেহেতু এই সমীকরণটির মধ্যে ল্যামডা এসেছে, এই ল্যামডা ইকুয়াল এইচ বাই এম ভি। এখানে এম কি? এম হলো ইলেকট্রনের ভর আর ভি হলো ইলেকট্রনের বেগ। তো এইটা থেকে এই সমীকরণের সাহায্যে এটিকে যদি আমি 3 নং সমীকরণ হিসেবে ব্যবহার করি, তাহলে এই 3 নং সমীকরণের সাহায্যে আমরা বলতে পারি যে এখানে এম ও ভি এর গুণফল হলো ঘূর্ণায়মান ইলেকট্রনের ভরবেগ, আর এখানে যে এইচ রয়েছে, এই এইচ এটি হলো প্লাঙ্কের ধ্রুবক, আর ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই সমীকরণটিকেই আমরা বলবো প্লাঙ্কের সমীকরণ। এই সমীকরণটির সাহায্যে গতিশীল বস্তু কণার ধর্ম ও তরঙ্গ ধর্মের মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়। অর্থাৎ নিলস বোর তার পরমাণু মডেলের যে জিনিসটি ব্যাখ্যা করতে পারেননি, তার ব্যাখ্যা বিজ্ঞানী ডি ব্রগলি এই প্লাঙ্কের তত্ত্ব এবং আইনস্টাইনের যে তত্ত্ব আছে, এটা সমন্বিত রূপ নিয়ে গাণিতিক আকারে সুন্দর করে ব্যাখ্যা দিলেন। এই সমীকরণটিকেই আমরা বলবো ডি ব্রগলির সমীকরণ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন বিজ্ঞানী ডি ব্রগলি তার যে সমীকরণ ল্যামডা ইকুয়াল এইচ বাই এম ভি অথবা এইচ ইকুয়াল এম সি, এই সমীকরণটিকে এটির দ্বারা যে ইলেকট্রনের দ্বৈত ধর্ম অর্থাৎ কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম উভয় ধর্মকে এভাবে উনি ব্যাখ্যা করলেন যে এটি একটি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারিদিকে একটা অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ রয়েছে। এই কক্ষপথে যে ইলেকট্রনগুলি ঘুরবে তার একটা ভর বেগ থাকবে এবং তার তরঙ্গ থাকবে। এই তরঙ্গকে আমরা কিভাবে প্রকাশ করব? ইলেকট্রন যদি তরঙ্গ ধর্ম প্রদর্শন করে, তাহলে এই কক্ষপথের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট ভরবেগের ইলেকট্রন এইভাবে তরঙ্গ আকারে ঘূর্ণনশীল অবস্থায় থাকবে। তো বিজ্ঞানী ডি ব্রগলি ঘূর্ণনরত ইলেকট্রনের ভরবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যকে এই চিত্রের সাহায্যে উনি ব্যাখ্যা করেন। তাহলে দেখো যে এরকম এটা থেকে এটাকে আমরা একটা তরঙ্গ দৈর্ঘ্য বলবো, আর নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট যে দূরত্ব এটা হলো ব্যাসার্ধ। আর ঘূর্ণনরত যে ইলেকট্রন আছে, ঘূর্ণনরত ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে এম ভি অথবা এম সি ভরবেগ নিয়ে ঘূর্ণনরত অবস্থায় থাকবে। তো এটি হলো ডি ব্রগলির সমীকরণের ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম সম্পর্কে আলোচনা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমাদেরকে এই যে সমীকরণগুলো আমি যেগুলো শেখালাম, যেগুলো নিয়ে আলোচনা করলাম, এ সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা তোমাদের বইগুলোতে তোমরা দেখবে যে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে। এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমাদের এমসিকিউ আসতে পারে বা জ্ঞানমূলক অনুধাবনমূলক যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোতে এগুলো বারবার আসে। তো এই জন্য এই জিনিসগুলোকে তোমাদেরকে খুব ভালোভাবে পড়ে খাতায় লিখতে হবে। আর এ সম্পর্কিত কিছু ছোট ছোট প্রশ্ন এমসিকিউ আকারে আসতে পারে। গাণিতিক কিছু সমস্যা রয়েছে যেগুলো এমসিকিউ আকারে আসতে পারে, যে ইলেকট্রনের ভরবেগ কত, তরঙ্গ দৈর্ঘ্য কত বা বেগ কত, এই সমীকরণের সাহায্যে তোমরা এগুলো বের করতে পারবে। এখন আমি যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হলো হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। বিজ্ঞানী হাইজেনবার্গ 1926 সালে নিউক্লিয়াস থেকে যে নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রনগুলো অবস্থান করে, এই ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ এর মধ্যে অনিশ্চয়তা খুঁজে পান। ইনি ব্যাখ্যা করেন যে নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বে যে ইলেকট্রনগুলো অবস্থান ও ভরবেগ এর মানের ব্যাখ্যার ক্ষেত্রে ইনি কিছুটা ভুল দেখতে পান। যে নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বে যেহেতু ইলেকট্রনগুলো সবসময় ঘূর্ণনশীল অবস্থায় থাকে, আবার ডি ব্রগলির তত্ত্ব অনুযায়ী যে ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয়ে থাকার কারণে যে কোনো নির্দিষ্ট দূরত্বের ইলেকট্রনের অবস্থান যদি নির্ভুলভাবে নির্ণয় করা যায়, তাহলে এর ভরবেগ অনিশ্চিত হয়ে যায়। আবার কোনো নির্দিষ্ট দূরত্বে নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বে কোনো ইলেকট্রনের যদি ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা যায়, তাহলে এর অবস্থান অনিশ্চিত হয়ে যায়।
এরকম অনিশ্চয়তা সূচক উনি একটি সমীকরণ আকারে প্রমাণ করেন। এটি হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। বিজ্ঞানী হাইজেনবার্গ উনি একটি সমীকরণ দেখান যে ডেল্টা এক্স গুণন ডেল্টা পি, এইটা যে প্লাঙ্কের ধ্রুবক h/4 এইটার গুণিতক মানের সমান। তো এইটা থেকে যদি আমরা এটাকে এভাবে লিখি তাহলে ডেল্টা এক্স ডেল্টা পি লেস দেন গ্রেটার দেন ইকুয়াল হাফ ইন্টু h/2π, এরূপ একটি উনি সমীকরণের অবতারণা করেন। তো এই সমীকরণটিতে দেখো ডেল্টা এক্স এটা হলো অবস্থান অনিশ্চয়তা, ডেল্টা এক্স অবস্থান অনিশ্চয়তা, ডেল্টা পি ভরবেগ সম্পর্কিত অনিশ্চয়তা, ভরবেগ অনিশ্চয়তা। এই অনিশ্চয়তা সূচক যে গাণিতিক সমীকরণ, এই সমীকরণটিতে উনি বিভিন্ন ধরনের মান যেগুলো আছে সেই মানগুলোকে বসিয়ে উনি একটা নির্দিষ্ট মান বের করেন। এই মান থেকে উনি দেখান যে যেটা প্লাঙ্কের যে ধ্রুবক, এই ধ্রুবকের মানের কাছাকাছি একটি মান পান। তাহলে এক্ষেত্রে আমরা যদি এটাকে ধ্রুবক মান হিসেবে ধরি এই মানটিকে, তাহলে আমরা লিখতে পারি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি h/2π। এই মানগুলোকে উনি হিসাব করে দেখেন যে এই মানটি হিসাব করে উনি যে একটি মান বের করেন যে h/2π, এটা ইকুয়াল উনি যে মানটি বের করেন 1.054 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, যা প্লাঙ্কের যে হ্রাসকৃত ধ্রুবক রয়েছে তার কাছাকাছি। এটি হলো হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব শ্রোডিঞ্জারের ত্রিমাত্রিক তরঙ্গ সমীকরণ। তো এর আগে যে জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করেছি, যে ডি ব্রগলির সমীকরণ, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এগুলো আসলে সবগুলোই এক একটিকে আমরা পরমাণুর মডেল হিসেবেও আখ্যায়িত করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে একজন বিজ্ঞানী প্রস্তাব করলেন যে ইলেকট্রন কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয়ই রয়েছে। অপর একজন বিজ্ঞানী এটিকে ব্যাখ্যা করলেন যে কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে সুনির্দিষ্ট দূরত্বে যে ইলেকট্রন রয়েছে তার যদি কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয়ই থাকে তাহলে তাদের অবস্থান এবং ভরবেগ অনিশ্চিত হয়ে যাবে। তো এরূপ বিভিন্ন ধরনের যে মত পার্থক্য, যে মতভেদগুলো রয়েছে, এই মতভেদগুলোকে দূর করার জন্য পরবর্তী যে প্রয়াস, তারই একটি রূপ হলো এই শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ। এই শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ এটিকে আমি বলতে পারি যে এটিও একটি আপডেট পরমাণু মডেল। ইনি বিজ্ঞানী শ্রোডিঞ্জার, ইনি যে বিভিন্ন বিজ্ঞানী যে মতবাদগুলো দিলেন এগুলোকে উনি ব্যাখ্যা করার চেষ্টা করলেন যে একটি বিতর্কবিহীন পরমাণু মডেলের ব্যাখ্যা, যে আসলে পরমাণু শক্তি স্তরগুলো কেমন হবে, বিভিন্ন শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকবে সেই ইলেকট্রনগুলো কিভাবে ঘুরবে, সেগুলো তরঙ্গ আকারে ঘুরবে না কণা আকারে ঘুরবে, এরকম একটি ব্যাখ্যা। তো শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ উনি কি করেন, এটি ত্রিমাত্রিক আকারে একটি ইলেকট্রনের ঘূর্ণনকে দেখানোর চেষ্টা করেন। এটি হলো এক্স অক্ষ, এটি হলো ওয়াই অক্ষ, এটি হলো জেড অক্ষ। তো ইলেকট্রন যখন ঘূর্ণনশীল অবস্থায় থাকে, ধরে নিলাম এটি একটি ইলেকট্রনের কক্ষপথ। ইলেকট্রন এই কক্ষপথে ঘূর্ণনরত অবস্থায় একটি সময় সে এক্স অক্ষের দিকে থাকে, আবার কিছু সময় ওয়াই অক্ষের দিকে থাকে, আবার কিছু সময় জেড অক্ষের দিকে থাকে। তো ইলেকট্রন যে কক্ষেই থাকুক না কেন, যখন এটি এক্স অক্ষের দিকে থাকবে তখন তিনি এক্স অক্ষের জন্য একটি সমীকরণ দেখালেন, ডি স্কয়ার সাই ডিভাইডেড বাই ডি এক্স স্কয়ার। খেয়াল করো
যদি ইলেকট্রন এক্স অক্ষের দিকে থাকে সেক্ষেত্রে যে সমীকরণটি উনি দেখালেন সেটি হলো ডি স্কোয়ার সাই, এটি হলো সাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার। যদি ওয়াই অক্ষে থাকে তাহলে সেক্ষেত্রে ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডি ওয়াই স্কোয়ার। আবার যদি জেড অক্ষে থাকে সেক্ষেত্রে ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডি জেড স্কোয়ার প্লাস এই যে এক্স অক্ষের জন্য এটা, ওয়াই অক্ষের জন্য এইটা, জেড অক্ষের জন্য এইটা, প্রত্যেকটি কক্ষের জন্য একটি ধ্রুবক মান রয়েছে। ধ্রুবক মানগুলো সবগুলোর সাথে যদি যোগ করে দেখানো হয় তাহলে আমরা লিখতে পারি 8 পাই স্কোয়ার এম ডিভাইডেড বাই এইচ স্কোয়ার সাই, এর সঙ্গে থাকবে ই মাইনাস ভি ইকুয়াল 0, সবগুলোর ইকুয়াল হলো 0। এটি হলো বিজ্ঞানী শ্রোডিঞ্জার এর তরঙ্গ সমীকরণ। এই তরঙ্গ সমীকরণে এটি হলো এক্স অক্ষে, এটি হলো ওয়াই অক্ষের জন্য তরঙ্গ, এটি জেড অক্ষের জন্য তরঙ্গ, এবং যে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে থাকবে সেই ইলেকট্রনের জন্য এই যে মানটি রয়েছে ই, এটি হলো ইলেকট্রনের শক্তি, ভি হলো ইলেকট্রনের বেগ, সাই এটি হলো তরঙ্গ ফাংশন, এম হলো ইলেকট্রনের ভর, এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক। কোনো একটি ইলেকট্রন যখন এরকম ত্রিমাত্রিক কক্ষপথে ঘূর্ণনশীল অবস্থায় থাকবে এই বিভিন্ন কক্ষের বিভিন্ন অক্ষের এই শক্তির মানগুলোর সমষ্টি ইকুয়াল হবে 0। এখন পর্যন্ত এই শ্রোডিঞ্জারের যে ত্রিমাত্রিক তরঙ্গ সমীকরণ রয়েছে এটি আসলে কোয়ান্টাম বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত। এটিকেই আমরা বর্তমান সময়ের আপডেট যে পরমাণু মডেল রয়েছে সেই পরমাণু মডেলের আপডেট হিসেবে ধরে নেব। তো এই যে এখানে যে জিনিসটি পাওয়া গেল যে সাই, এই সাই আসলে কি? সাই এটিকে আমরা বলবো তরঙ্গ ফাংশন, তরঙ্গ ফাংশন। এই সাই এটাকে যদি সাই স্কয়ার আকারে আমরা লিখি তাহলে তরঙ্গ ফাংশনের এটি বর্গমান। তো এই সাই ও সাই স্কয়ার এই দুটি জিনিসের তাৎপর্য আমাদেরকে করতে হবে। এটি তাৎপর্য করবে, এই তাৎপর্য থেকে আমরা যে জিনিসটা পাই সাই হলো তরঙ্গ ফাংশন, অর্থাৎ কোনো একটি তরঙ্গ এটার কি কি ফাংশন থাকে, এটির কি কি ধর্ম এবং কি কি বৈশিষ্ট্য থাকে তা নিয়ে আলোচনা করে হলো এই সাই তরঙ্গ ফাংশন। এই সাই এইটার যে কিছু সুনির্দিষ্ট মান রয়েছে, যে কোনো ইলেকট্রন যখন কোনো একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন এর কিছু সুনির্দিষ্ট মান থাকে, এই মানগুলোকে আমরা বলবো আইগেন মান বা আইগেন ফাংশন। এই আইগেন মান বা আইগেন ফাংশন যেগুলো এই কার্যকরী মানগুলো থেকেই আমরা পাবো যে কোনো একটা নির্দিষ্ট দূরত্বে যে ইলেকট্রনগুলো অবস্থান করছে সেই ইলেকট্রনগুলো কিভাবে অবস্থান করছে, কিভাবে ঘুরছে, তার সম্মুখ দশা, তার তরঙ্গ দৈর্ঘ্য, তার বেগ ইত্যাদি সম্পর্কে আমরা ধারণা পাবো। তারপর এই সাই স্কয়ার এটি থেকে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো যে নিউক্লিয়াস থেকে, এটি যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াস থেকে এক্স অক্ষের দিকে কত দূরে, ওয়াই অক্ষের দিকে কত দূরে বা জেড অক্ষের দিকে কত দূরে ইলেকট্রনটি পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, অর্থাৎ নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট কত দূরত্বে আমরা ইলেকট্রনটিকে পাবো তার পাওয়ার সম্ভাবনা বোঝায় এই সাই স্কয়ার দ্বারা। তরঙ্গ ফাংশন সাই স্কয়ার এটি দ্বারা আমরা ইলেকট্রন পাওয়ার যে সম্ভাবনা 90 থেকে 95% এটা পাবো। পরবর্তীতে এটিকেই এই তরঙ্গ ফাংশনের সাহায্যে যে অরবিটাল নামক একটি ধারণা এবং নিউক্লিয়াস থেকে যে নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রনগুলো অবস্থান করে সেগুলোকে বলবো অরবিট, শক্তি স্তর বা কক্ষপথ, যেটা বোর পরমাণু মডেলে আমরা পেয়েছি। আবার এই নির্দিষ্ট কক্ষে অরবিটে নির্দিষ্ট অঞ্চলে ইলেকট্রন পাওয়ার যে সম্ভাবনা সেটিকে আমরা অরবিটাল বলবো। এই অরবিটালের ধারণা এই তরঙ্গ ফাংশন থেকেই এসেছে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের দিন আমি অন্য কোনো টপিক নিয়ে আসবো। আজকে পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।